নমস্কার, আমি সুজাতা। প্রকৃতিকে ভীষণ ভালোবাসি, তাই মাঝে মাঝেই সময় পেলে রুকস্যাক পিঠে নিয়ে কখনো সোলো, কখনো বা বন্ধুবান্ধবের সাথে, কখনো ছোট ছোট ট্রেক গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে বেরিয়ে পড়ি। এরকমই আর একটি বেরোনোর অভিজ্ঞতা নিয়ে আজ আমার গল্প। এবার গেলাম অফবিট দার্জিলিংয়ের কিছু ছোট ছোট গ্রাম। লিস্টে ছিল চটকপুর, তাবাকশি, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে তাবাকশি ক্যান্সেল হয়ে সেখানে ঢুকে গেল তাগদা, তিনচুলের লামাহাটা। আমাদের যাত্রাপথটা ছিল এমন, আমরা প্রথমে লেপচা জগৎ দর্শন করব, সেখানেই আমরা স্টে করব, সেখান থেকে বিভিন্ন জায়গা আমরা ঘুরতে যাব। প্রথম দিনের লিস্টে ছিল চটকপুর, দ্বিতীয় দিনের লিস্টে ছিল তাবাকশি এবং তার পরের দিন মিরিক হয়ে গোপালধারা এস্টেট হয়ে অবশেষে এনজিপিতে প্রত্যাবর্তন। এরকমই আমাদের ট্যুর প্ল্যানটা সাজানো হয়েছিল। নির্দিষ্ট দিনে রুকস্যাক কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেনে করে গন্তব্য এনজিপি। এই ট্যুরটা ছিল আমার কিছু বন্ধুবান্ধব ও তার পরিবারদের নিয়ে। প্রথমেই একটু সুর এবং তাল কাটল। এক দাদা এবং তার মিসেস জ্যামের কারণে আটকে গিয়ে ট্রেন ধরতে পারলেন না। এই সুন্দর জার্নিটি থেকে তারা বঞ্চিত হলেন। আমরা বাকি কজন ভারাক্রান্ত মন নিয়ে এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম। পরদিন সকালবেলা যথারীতি এনজিপি স্টেশনে পৌঁছানো হলো এবং সেখান থেকে লেপচা জগতের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া হলো। ড্রাইভার এখানে আগে থেকেই বলা ছিল, ফলে আমাদের কোনো অসুবিধা হয়নি। পথে যেতে যেতে ছোট 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 অনেক সাইট সিইং করতে করতে আমরা গেলাম। প্রথমে লেপচা জগতের দিকে যেতে যে জায়গাটা আমরা দাঁড়ালাম সেটা গিদ্ধে ভিউ পয়েন্ট। এখানে একটি ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের অঞ্চলগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। আমরা সবাই সেখানে গেলাম, ফটো তুললাম। ওখান থেকে নিচে নেমে এসে নেতাজি মিউজিয়াম, এই মিউজিয়ামটিতে ঢোকার খুব ইচ্ছে থাকলেও আমরা এতটাই সকালে পৌঁছে গেছিলাম যে মিউজিয়ামটি তখনও খোলেনি। ফলে সেই স্বাদ অপূর্ণ রেখেই আমাদের আবার লেপচা জগতের উদ্দেশ্যে রওনা দিতে হলো। পথে পড়ল মার্গারেট ডেক। এটি একটি ঝুলন্ত ডেক, যেটি সত্যি অভাবনীয় লেগেছে আমার দেখতে। একটি রেস্টুরেন্ট আছে, কিন্তু ওই ডেকটি দেখতে এখানে লোকজনেরা ভিড় করেন। ওই রেস্টুরেন্টে যদিও আমরা খাইনি, কিন্তু ওই ডেকটির আশেপাশে গিয়ে প্রচুর ফটো তুললাম এবং শুনলাম এখানে প্রচুর মুভির শুটিংও হয়। তার ঠিক উল্টো দিকেই আমরা একটি জায়গায় ব্রেকফাস্ট করে এবার শেষ গন্তব্য লেপচা জগৎ। লেপচা জগতে গিয়ে আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম চতুর্দিকে মেঘ দিয়ে ভরা। প্রথমে বুঝতে পারছিলাম না এত মেঘ কেন, কিন্তু পরবর্তীকালে বুঝলাম যে এই কারণেই বোধহয় লেপচা জগৎকে মেঘের রাজ্য বলে অভিহিত করা হয়। 12টা-1টা থেকেই সেখানে মেঘ ঢুকে পড়তে আরম্ভ করে এবং পাইন বনের ফাঁক দিয়ে সেই সব মেঘ অঞ্চলটিকে এমনভাবে ঘিরে ধরে যে দুহাত দূরের দৃশ্য বোধহয় ঠিকঠাক ঠাহর করা যায় না। বেশ একটা তন্দ্রাচ্ছন্ন অনুভূতি নিয়ে আমরা হোমস্টেতে প্রবেশ করলাম। একটি ছোট্ট বাচ্চা মেয়ে খুব পরিশ্রম করছে। খুব মিষ্টি দেখতে মেয়েটিকে। আমাদের সবার মন জয় করে ফেলল। মুহূর্তের মধ্যে গরম গরম খাবার খেয়ে
আমরা প্রত্যেকে খুব খুশি হয়ে গেলাম এবং যে যার রুমে রেস্ট করতে চলে গেলাম। বিকেল বলা যায় না, বলা যায় সন্ধেবেলা স্ন্যাক্স এবং চা খেয়ে আমরা যখন একটু হাঁটতে শুরু করেছি, আশেপাশটাকে দেখতে শুরু করেছি, তখন ঠিক উল্টো দিকেই দেখলাম দার্জিলিং শহর। এবং ওই অন্ধকারের মধ্যে বিশাল একটা অঞ্চল জুড়ে শুধু তারার ঝিকিমিকি মনে হলো। দার্জিলিং শহরের লাইটগুলো এত সুন্দর জ্বলজ্বল করছিল, মনে হচ্ছিল যেন ওপাশটা পুরো সুন্দর একটা তারার রাজ্য। যারা ঘুমিয়েছিলেন রুমে তাদের আমরা ডেকে ডেকে নিয়ে এলাম, চলো চলো, এই দৃশ্য আর দেখতে পাবে না। সবাই মিলে সেই দৃশ্য উপভোগ করলাম এবং অনেকক্ষণ ধরে ফটো সেশন করলাম। যদিও অন্ধকারের মধ্যে অত ভালো ফটো বোধহয় তুলতে পারলাম না, তবু যেটুকু তুললাম সেটুকুই নিয়ে চলে এলাম। পাইন মন্টেতে যাওয়ার খুব ইচ্ছা, এবং পাইন মন্টার থেকে খুব সুন্দর নাকি সূর্যোদয় দেখা যায়। কিন্তু কোথাও বেড়াতে গেলে এটাই আমার একটা বড় সমস্যা, আমি সকালে উঠতে পারি না। সূর্যোদয় দেখার চিন্তা মাথায় থাকলেও আমি জানি আমি উঠতে পারবো না। আমরা যথারীতি কেউই উঠতে পারিনি। তার মধ্যে আমাদের এক বন্ধু, তিনি সকালবেলা উঠে ওই অপূর্ব সূর্যোদয়ের দৃশ্যটিকে তার ক্যামেরাবন্দি করে নিয়ে এলেন। ওটাই বোধহয় আমাদের সবথেকে বড় পাওনা হলো। আমরা ভাবতেও পারিনি কখন তিনি ঘুম থেকে উঠে চলে গেছেন সেই অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করতে। সেই দৃশ্য আমিও পরে আমার বিভিন্ন ফেসবুকে বা অন্যান্য জায়গায় পোস্ট করেছি। সেদিনের মতো তো কাটলো। পরের দিন সকালবেলা সূর্যোদয় দিয়ে শুরু হলো এবং পরবর্তী দিনের গন্তব্য ছিল চটকপুর। চটকপুরটি ওখান থেকে বেশ অনেকটা দূরত্বে। চটকপুর পৌঁছতে আমাদের বেশ বেগ পেতে হলো। তার কারণ হচ্ছে চটকপুরের রাস্তাটি ভীষণই দুর্গম এবং খুব খারাপ অবস্থা। আমরা প্রথমে ভেবেছিলাম চটকপুরে আমরা থেকে বাকিগুলো আমরা দর্শন করব, কিন্তু ভাগ্যিস আমাদের সিদ্ধান্তটা লেপচা জগৎ হয়েছিল। চটকপুরে যদি থাকার সিদ্ধান্ত হতো, সত্যি খুব ভুল সিদ্ধান্ত হতো। এখানে একটু এসে ঘুরে যাওয়াটাই যথেষ্ট। কেন কি এত দুর্গম রাস্তা পেরিয়ে রোজ রোজ যাতায়াত করা কিন্তু সম্ভব নয়। চটকপুরের অপূর্ব দৃশ্য তো মন কাড়বেই। এখানে ইকো ভিলেজ কমপ্লেক্স আছে যেখানে থাকা যেতে পারে, এবং সাঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও রয়েছে। আরেকটি যেটি সব থেকে উল্লেখযোগ্য বলা যায় চটকপুরের, সেটি হচ্ছে কালী পুকুরি। একটি পুকুরের মধ্যে বড় একটি পাথর, যেটা ছোটোখাটো পাহাড় বললে ভুল হবে না, পড়ে আছে, এবং আশেপাশটা একটা আধিভৌতিক ওয়েদারের সৃষ্টি করেছে। মেঘ ভেসে ভেসে আসছে এবং খুব সুন্দর জায়গাটা লাগছে, কিন্তু একা গেলে গা ছমছম করতে একটু বাধ্য। ভীষণ সুন্দর লাগলো এই জায়গাটি দর্শন করে। চটকপুর ঘুরে আমরা এবার ধীরে ধীরে আবার লেপচা জগতে প্রত্যাবর্তন করলাম। এইবার লেপচা জগতে প্রত্যাবর্তন করে আমরা বিকেলের দিকে চেষ্টা করলাম পাইন মনটা ঘুরে দেখার, কিন্তু লেপচা জগতের জায়গাটি এতটাই কুয়াশাচ্ছন্ন এবং 12টা-1টার পর থেকে এতটাই মেঘ ভিড় করে ফেলে যে সেই মেঘ যেন মনে হয় চুঁইয়ে চুঁইয়ে গায়ে পড়তে থাকে, বৃষ্টির মতো ঝরতে থাকে। আমরা চটকপুর থেকে ফিরে এসে বিকেলবেলা যখন ভাবলাম পাইন বনে যাব, কিছুটা যেতেই মনে হলো গায়ের মধ্যে বৃষ্টি পড়ছে, কেন মেঘ তখন ভারী হয়ে ছোট ছোটোভাবে ঝরে যাচ্ছে। সেই অবস্থায় আমাদের ঠান্ডা লাগতে পারে ভেবে আমরা চলে এলাম, কেন ওই জায়গায় কোনো ফটো সেশনও করা যাচ্ছে না, পুরো মেঘ দিয়ে ঢাকা। তো পাইন মনটা ঘোরার পরিকল্পনাটা আপাতত স্থগিত রেখে আমরা যে যার রুমে আবার চলে এলাম। সান্ধ্যকালীন আড্ডা সেটা তো ছাড়া যায় না। আমাদের হোমস্টের 3তলার ওপরে একটি খুব সুন্দর জায়গা ছিল, যেটাকে আড্ডা জোন বললে খুব অতিশয়োক্তি করা হবে না। ওই জায়গাটি আমরা দখল করে ফেলেছিলাম এবং ওই জায়গাটার আড্ডাটা আজও আমাদের মনে
একটা সুন্দর রেশের মতো রয়ে গেছে। আমরা সবাই মিলে ওখানে বসতাম। হোমস্টের ছেলেমেয়েগুলি কফি পকোড়া সব দিয়ে যেত। আমাদের এক দিদি খুব সুন্দর সিঙ্গারা বানিয়ে নিয়ে গেছিলেন এবং তার হাতের কেক তৈরি করে নিয়ে গেছিলেন। এগুলো আমাদের ছিল উপরি পাওনা। এই সিঙ্গারাটি বেশিরভাগ কিন্তু আমিই খেয়েছি। বাকিরা কতটা খেয়েছেন না খেয়েছেন আমি জানি না, কিন্তু আমি প্রচুর এই সিঙ্গারাটা খেয়েছি। আমার ভীষণ ভালো লাগছিল সিঙ্গারাটি খেতে। এবং এই করতে করতে আমাদের প্রত্যেকের মধ্যে বন্ডিং আরও বেড়ে গেল। প্রত্যেকের মনের কথা শেয়ার করতাম এবং সন্ধ্যাবেলার আড্ডাটা যেন মনে হতো এই ভ্রমণের একটা আলাদা অনুভূতি এনে দিচ্ছে। বোধহয় পরস্পর আমরা অনেক অনেক কাছাকাছি চলে এলাম এই ভ্রমণটির মাধ্যমে। তারপর রাত্রিবেলা আবার ডিনার করে ঘুম, পরের দিন সকালের জন্য প্রস্তুতি। এখানেই আরেকটি সিদ্ধান্ত নেওয়া হলো। সিদ্ধান্তটি হলো তাবাকশি যাওয়ার যে প্ল্যানটি আমাদের করা হচ্ছিল সেই প্ল্যানটি পোস্টপন করা হলো। কেন, ড্রাইভারের কাছ থেকে জানা গেল চটকপুর যেরকম দুর্গম তাবাকশিও কিন্তু সেই রকমই দুর্গম। দুটো দুর্গম জায়গা পরপর যাওয়া শরীরের ওপর চাপ ফেলতে পারে, এই ভেবে পরের দিন এক দাদার কথা অনুযায়ী আমরা তাগদা, তিনচুলে এবং লামাহাটা যাওয়া স্থির করলাম। এই তাগদা, তিনচুলে, লামাহাটা যাওয়া স্থির করার পর গিয়ে বুঝলাম ভাগ্যিস আমরা এখানে এসেছিলাম, নাহলে অপূর্ব সুন্দর তিনটে জায়গা আমাদের না দেখাই থেকে যেত। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা আবার শুরু করলাম তাগদা, তিনচুলে এবং লামাহাটার উদ্দেশ্যে যাত্রা। পথে যেতে অর্কিড গার্ডেন পড়ল, অর্কিড সেন্টার পড়ল, হার্বাল গার্ডেন তাগদা রিসার্চ সেন্টার পড়ল, সিলভিকালচার হিলস ডিভিশনের। এই জায়গাটিতে বিভিন্ন রকমের রেয়ার সব অর্কিড পাওয়া যায় এবং সে অর্কিডের ফুলগুলো এত আশ্চর্যতম দেখতে যে আমি জীবনে প্রথম এই ধরনের ফুল দেখলাম। জায়গাটিও ভীষণ সুন্দর এবং কিছু কিছু অঞ্চল জুড়ে সুন্দর সুন্দর ছোট ছোট কটেজ করে তার ভেতরেও বিভিন্ন অর্কিড রাখা রয়েছে। অনেকক্ষণ ধরে এই অর্কিড গার্ডেনটি আমরা ঘুরে দেখলাম। পথের সৌন্দর্য সেটা আর কি বলবো নতুন করে। তাগদা, তিনচুলে, লামাহাটা এর সৌন্দর্যের কথা তো আলাদা করে বলার কিছু নেই। এখানেও প্রচুর ফটো সেশন করলাম আমরা। ফটো সেশন করে আমরা চলে গেলাম লামাহাটা ইকো পার্কে। লামাহাটা ইকো পার্কটি দুর্দান্ত সুন্দর একটি জায়গা, যেখানে ওপরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে এবং নাম না জানা বিভিন্ন ফুল এবং ফলের গাছে ভরে রয়েছে এই জায়গাটা। এই জায়গাটিও আমরা বেশ কিছুক্ষণ ধরে থাকলাম এবং এর রূপ, রস, গন্ধ আমরা নিলাম। ওয়াচ টাওয়ারে উঠে প্রচুর ফটো তুললাম। এরপর লামাহাটা ভ্রমণ শেষ করে আবার আমরা চলে এলাম আমাদের লেপচা জগতে। এই দিন কিন্তু আবার সেই একই গল্প। যতবারই আমরা পাইন বনের দিকে যেতে যাচ্ছি সেই মেঘ এসে পাইন বন ঢেকে দিচ্ছে, পুরো লেপচা জগৎ ঢেকে দিচ্ছে, ঠান্ডা, ভীষণ ঠান্ডা একটা ওয়েদার শুরু হয়ে যাচ্ছে। আমরা কিছুতেই পাইন বনের ভেতরে আর ঢুকতে পারছি না। ঠিক হলো পরের দিনকে, যেদিনকে আমরা একেবারে এনজিপির উদ্দেশ্য রওনা দিচ্ছি, সেই দিন সকালবেলা আমরা পাইন বন ঘুরবো। কেন, লেপচা জগতের পাইন বনটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা জায়গা। ওটা যদি আমরা না ঘুরে যাই তাহলে কিন্তু মনে একটা স্বাদ আমাদের অপূর্ণ থেকেই যাবে। এই ভেবে পরের দিন একটু ভোর উঠলাম। উঠে সবাই তৈরি হয়ে নিয়ে হোমস্টের বাচ্চা মেয়েটিকে খুব আদর করলাম। করে ওদের সবাইকে বিদায় জানিয়ে আমরা এবার ধীরে ধীরে এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম ভায়া মিরিক, গোপালধারা এস্টেট। এই পথে গাড়িকে দাঁড় করিয়ে আমরা পাইন ওয়ানে ঢুকলাম। এই অভিজ্ঞতাটা আমার অপূর্ব লেগেছে। গোপালধারা টি এস্টেট জায়গাটিতে যখন পৌঁছালাম তখন আশপাশটা এত সুন্দর, একদম সবুজের গালিচা চা বাগান, তার ওপরে ছাও গাছগুলো, মানে যেগুলো বড় বড় গাছ থাকে চা বাগানকে ছায়া দেওয়ার জন্য, দুটোর কম্বিনেশন অপূর্ব লাগছিল দেখতে। তার ফাঁক দিয়ে সূর্যরশ্মি, মানে এত সুন্দর দৃশ্য কল্পনা করা যায় না। গোপালধারা টি এস্টেট ঘুরে আমরা এলাম মিরিক লেকে। সেখানে বোটিং করলাম আমরা সবাই মিলে।
এই বোটিং করতে করতেই দেখলাম পানকৌড়ির খেলা লেকের মধ্যে, এবং অল্প অল্প করে গান বাজছে কোথায় যেন। এদিক ওদিক তাকাতে তাকাতে দেখলাম লেকের দুধারেই বেশ ভালো রকম সুন্দর গান বাজছে, আর একটি ডায়াসের ওপর পারফর্ম করছে সবাই। তো ওটা দেখে আমার মনটা নেচে উঠল। আমিও নাচতে ভালোবাসি। তো লেকে বোটিং করার পরে নেমেই আমি ছুটলাম তাদের কাছে, এবং ডায়াসের ওপর দাঁড়িয়ে মনের আনন্দে নাচলাম। সবাই খুব প্রশংসা করলো, খুবই ভালো লাগলো। এরপর ফেরার পালা। মন ভারাক্রান্ত, ফিরতে কি আর ইচ্ছে করে? তবু যাই হোক, ধীরে ধীরে আস্তে আস্তে এনজিপি স্টেশনের দিকে এলাম, এবং সেখান থেকে ভারাক্রান্ত মন নিয়ে ট্রেনে চাপলাম। পরদিন সকালবেলা আবার আমাদের প্রিয় শহর কলকাতায় এসে পৌঁছালাম। আর কিছু বলার নেই, সুন্দর একটি ভ্রমণ শেষ করলাম। শেষ তো করতেই হবে, শেষ না করলে পরবর্তী ভ্রমণের জন্য কিভাবে নিজের মনকে প্রস্তুত করব। তাই শেষ করলাম, কিন্তু আবার শুরুর অপেক্ষায় রইলাম। এই হলো আমার চটকপুর ভ্রমণের ভ্রমণ কাহিনী।